তো আজকে আমরা দেখব হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার 8 এর লেকচার 2। তো লেকচার 2 তে আজকে প্রথম আলোচনার বিষয় হচ্ছে বিক্রিয়ার বিভিন্ন প্রকার তাপীয় পরিবর্তন। তো বিভিন্ন প্রকার তাপীয় পরিবর্তনের প্রথম টপিকসটা হচ্ছে বিক্রিয়া তাপ। তো বিক্রিয়া তাপটা কি জিনিস দেখো, লেখা আছে কোনো বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণ। সমতাযুক্ত সমীকরণ মানে হচ্ছে একটা বিক্রিয়া আমরা জানি যে পরিমাণ মোল সংখ্যা দরকার, অর্থাৎ উপাদানের যে মোলগুলা বিক্রিয়ক অণুগুলার যে পরিমাণ মোল প্রয়োজন, ওই পরিমাণ মোল সংখ্যা যদি উপস্থিত থাকে, অর্থাৎ মোল সংখ্যার অনুপাতটা যদি ঠিক থাকে, তাহলে এটা হচ্ছে আমরা বলবো কোনো বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণ মতে বিক্রিয়ক সমূহের সংখ্যানুপাতিক মোল পরিমাণ। সংখ্যানুপাতিক মোল পরিমাণ বলতে কীরকম বোঝায়, যেমন ধরো এই বিক্রিয়ার ক্ষেত্রে একটু খেয়াল করো, এখানে কার্বন এটার 1 মোল আছে, অক্সিজেন এটার 1 মোল আছে, আর এই পাশে কার্বন ডাইঅক্সাইড এটাও 1 মোল আছে। এখন যদি আমরা একটু দুই পাশে সমতা করে দেখি, এখানে কার্বন 1 মোল, এখানেও কার্বন 1 মোল, অক্সিজেন এখানে 2 মোল, এখানে অক্সিজেন 2 মোল, তার মানে মোল সংখ্যার অনুপাতটা ঠিক আছে। এখন এরকম অনুপাত যদি ঠিক থাকে, মোল সংখ্যার অনুপাতটা যদি ঠিক থাকে, তাহলে এই অবস্থায় বিক্রিয়ায় যতটুকু তাপ উৎপন্ন হবে বা বিক্রিয়ায় যতটুকু তাপ শোষিত হবে, ওই উৎপন্ন তাপ বা শোষিত তাপকে আমরা বলবো হচ্ছে বিক্রিয়া তাপ। তার মানে বিক্রিয়া তাপের ক্ষেত্রে, বিক্রিয়া তাপ হিসাব করার ক্ষেত্রে অবশ্যই আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে বিক্রিয়া অবশ্যই সমতাযুক্ত হতে হবে। সমতাযুক্ত সমীকরণ ছাড়া যদি বিক্রিয়া তাপ হিসাব করো, তাহলে এটা ভুল আসবে। সমতাযুক্ত সমীকরণ হওয়া লাগবে। এই সমতাযুক্ত সমীকরণে যতটুকু তাপ উৎপন্ন হবে বা যতটুকু তাপ শোষিত হবে, ওইটাকে আমরা বলবো হচ্ছে বিক্রিয়া তাপ। তো বিক্রিয়া তাপের আমরা একটা ফর্মুলা আগের ক্লাসে দেখছিলাম যে দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে কি উৎপাদের গঠন তাপ মাইনাস হচ্ছে বিক্রিয়কের গঠন তাপ। উৎপাদের গঠন তাপ থেকে বিক্রিয়কের গঠন তাপ বিয়োগ করেও বিক্রিয়া তাপ বের করা যায়, অথবা কিন্তু আরেকভাবে বিক্রিয়া তাপ বের করা যায় যে বিক্রিয়কের বন্ধন ভাঙার শক্তি মাইনাস হচ্ছে উৎপাদের বন্ধন গড়ার শক্তি। দুইভাবেই করা যায়। তো এই ফর্মুলাও চলে, আর আগের ক্লাসে যে ফর্মুলাটা আমরা দেখছিলাম ওই ফর্মুলাও চলবে। আচ্ছা, এবার দেখো আরেকটা 2 নাম্বার হচ্ছে প্রমাণ গঠন তাপ। গঠন তাপ মানে কোনো কিছু গঠন করার জন্য, কোনো কিছু তৈরি করার জন্য যে তাপটা লাগে, এটাই হচ্ছে গঠন তাপ। এখন তৈরি যে করবা, এটা কী থেকে তৈরি করবা, তার যে উপাদান মৌলগুলো আছে, একটা যৌগের কি উপাদান মৌল থাকে, প্রত্যেকটা যৌগের উপাদান কি কিছু মৌল থাকে না, এই মৌলগুলা থেকে ওই যৌগটা তৈরি করতে একটা যৌগের যে উপাদান মৌলগুলো আছে, অর্থাৎ যেমন এই কার্বন ডাইঅক্সাইড যৌগের উপাদান মৌল কি কার্বন আর কি অক্সিজেন। তো একটা যৌগের উপাদান যে মৌলগুলো আছে, সেই উপাদান মৌলগুলা থেকে ওই যৌগের 1 মোল পরিমাণ তৈরি করতে, 1 মোল, এই কথাটা কিন্তু দেখো লেখা আছে যে 1 মোল যৌগ তৈরি করতে যে পরিমাণ তাপের পরিবর্তন হবে, ওইটাকে আমরা বলবো ওই যৌগের গঠন তাপ। মানে ওই যৌগ গঠন করার জন্য কি পরিমাণ তাপ লাগবে। অর্থাৎ এইখানে দেখো এই যে কার্বন এবং অক্সিজেনের বিক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, এখানে ডেল এইচ এর মান হচ্ছে 393.5 কিলো জুল পার মোল, আর মাইনাস দ্বারা কি বোঝায় যে এই পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের প্রমাণ গঠন তাপ হচ্ছে 393.5 কিলো জুল পার মোল। অর্থাৎ 1 মোল কার্বন ডাইঅক্সাইড যদি আমি তৈরি করতে চাই কার্বন এবং অক্সিজেনের বিক্রিয়া থেকে, তাহলে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে, 393.5 কিলো জুল তাপ উৎপন্ন হবে। এখন প্রমাণ অবস্থায় এই কথাটা খেয়াল করো, এই প্রমাণ অবস্থায় মানে কি, প্রমাণ অবস্থা দ্বারা আমরা কি বুঝবো। এখন আমরা এসটিপি পড়ছিলাম আগে, তাই না? এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। সেইটার মান কত, সেটার মান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর কত 1 অ্যাটমসফিয়ার। কিন্তু প্রমাণ অবস্থা যখন বিক্রিয়ার ক্ষেত্রে বলবে, তখন বিক্রিয়ার ক্ষেত্রে প্রমাণ অবস্থা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস না। এই জিনিসটা খেয়াল করো, বিক্রিয়ার ক্ষেত্রে প্রমাণ অবস্থা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস না। বিক্রিয়ার ক্ষেত্রে প্রমাণ অবস্থা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। অর্থাৎ বিক্রিয়ার প্রমাণ অবস্থা বলতে আমরা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বুঝবো, অর্থাৎ এটাকে কিন্তু রুম টেম্পারেচারও বলা হয়। এই যে 25 ডিগ্রি তাপমাত্রা, এটাকে কিন্তু আমরা রুম টেম্পারেচার বলতে পারি। প্রমাণ অবস্থা বিক্রিয়ার জন্য 25 ডিগ্রি, ঠিক আছে। এমনিতে প্রমাণ অবস্থা আমরা জানি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর 1 অ্যাটমসফিয়ার, কিন্তু বিক্রিয়ার ক্ষেত্রে এটা মনে রাখবা, প্রমাণ অবস্থা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ 1 অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে বিক্রিয়ার ক্ষেত্রে প্রমাণ অবস্থা। তো এই অবস্থায়, অর্থাৎ এই তাপমাত্রা এবং চাপে বিক্রিয়াটা করতে হবে, তার ফলে যে পরিমাণ তাপের পরিবর্তন হবে, এটাই হচ্ছে কোনো একটা যৌগের প্রমাণ গঠন তাপ।
দেখো লেখা আছে প্রমাণ গঠন তাপ। প্রমাণ কথাটা কেন লেখা আছে? কারণ প্রমাণ অবস্থায় বিক্রিয়াটা করা হচ্ছে, অর্থাৎ 25 ডিগ্রি তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে বিক্রিয়াটা করা হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো হচ্ছে দহন তাপ। তো দহন মানে, দহন বিক্রিয়ার তো আমরা আগে পড়ছি, দহন মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া। তো কোনো একটা যৌগিক পদার্থ বা কোনো একটা মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ হইতে পারে, মৌলিক পদার্থ হইতে পারে, একটা যৌগিক বা মৌলিক পদার্থের 1 মোল নিব আমরা। 1 মোল যত মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করুক এটা দেখার বিষয় না, যৌগ নিতে হবে কয় মোল? 1 মোল। তো 1 মোল যৌগিক পদার্থকে বা মৌলিক পদার্থকে যত মোল অক্সিজেন লাগে তত মোল অক্সিজেনের সাহায্যে দহন করার ফলে যে পরিমাণ তাপের পরিবর্তন হবে সেই তাপটাকে আমরা বলবো হচ্ছে ওই যৌগের দহন তাপ বা ওই বিক্রিয়ার দহন তাপ। ঠিক আছে? তাহলে এখানে কি লেখা আছে দেখো, স্থির চাপে, স্থির চাপে কেন? প্রমাণ অবস্থায়। ঠিক আছে? স্থির চাপে 1 মোল যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থকে পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে, পর্যাপ্ত অক্সিজেন অর্থাৎ অক্সিজেনের কোনো লিমিট নাই, অক্সিজেন 2 মোল লাগুক 3 মোল লাগুক এটা ব্যাপার না, অক্সিজেন যত মোলই লাগুক যৌগ নিতে হবে কয় মোল? 1 মোল। এটা মনে রাখবা। তো সম্পূর্ণরূপে দহন করব, দহন করার ফলে যে পরিমাণ তাপের উদ্ভব হবে সেটাই হচ্ছে দহন তাপ। ঠিক আছে? দহনের ক্ষেত্রে সাধারণত তাপ উৎপন্ন হয়, দু একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম ছাড়া বাদবাকি সবগুলা দহন বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। কারণ দহন মানে হচ্ছে আমরা জানি পুরানো, আর পুরাতে গেলে কি তাপ উৎপন্নই হবে, তাই না? এর জন্য এই বিক্রিয়ার ডেল এইচটাও কি হবে? মাইনাস হবে। ওকে, আমরা পরবর্তী টপিকসে যাব। আচ্ছা, এখন হচ্ছে আমাদের দেখব আমরা কি প্রশমন তাপ। প্রশমন বিক্রিয়া মানে হচ্ছে কি? অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া। তাহলে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াকে আমরা বলি হচ্ছে প্রশমন বিক্রিয়া। এখন প্রশমন বিক্রিয়ায় যে পরিমাণ তাপ উৎপন্ন হয় এটা কি তো আমরা প্রশমন তাপ বলবো, তাই না? কিন্তু এখানে দেখো একটু শর্ত দেওয়া আছে। কি শর্ত? যে 25 ডিগ্রি তাপমাত্রায় অর্থাৎ প্রমাণ অবস্থায় অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় 1 মোল পানি উৎপন্ন করতে হবে। এখন আমরা জানি অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় পানি অবশ্যই উৎপন্ন হবে। এখন যে লবণটা উৎপন্ন হবে সেটা কিন্তু ভেরি করবে। এখন কী লবণ উৎপন্ন হবে সেটা এক এক প্রশমন বিক্রিয়া এক এক লবণ উৎপন্ন হবে, কিন্তু যে পানিটা উৎপন্ন হবে এটা তো ফিক্সড। ঠিক আছে? এর জন্য পানি দ্বারা আমরা এটাকে সংজ্ঞায়িত করতেছি যে 1 মোল পানি উৎপন্ন হবে। 1 মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপের উদ্ভব হয় বা তাপের সৃষ্টি হয় এটাকে বলা হবে প্রশমন তাপ। ঠিক আছে? তাহলে প্রশমন তাপ মানে 1 মোল পানি উৎপন্ন করতে হবে প্রমাণ অবস্থায়, তাহলে যে পরিমাণ তাপের সৃষ্টি হবে এটাকে আমরা বলবো প্রশমন তাপ। যেমন এই দেখো এই বিক্রিয়ায় HCl মানে অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে কি? লবণ প্লাস পানি। এখানে কত মোল পানি উৎপন্ন হচ্ছে? 1 মোল পানি। তো 1 মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপের পরিবর্তন হয় অর্থাৎ ডেল এইচের যে মানটা সেটার মান হচ্ছে -57.34 কিলো জুল পার মোল। এবং এই যে মানটা 57.34 কিলো জুল পার মোল, এই মানটা কিন্তু সকল প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে এক না। শুধুমাত্র তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের যদি বিক্রিয়া হয়, অর্থাৎ ক্ষারটা যদি তীব্র হয় এবং অ্যাসিডটাও যদি তীব্র হয় তাহলে এই মানটা 57.34 হবে। আর যদি যে কোনো একটা দুর্বল হয় অ্যাসিড বা ক্ষারের মধ্যে তাহলে এই মানের পরিবর্তন আসবে। কিন্তু সকল তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন তাপ সবসময়ই একটা নির্দিষ্ট মান আসবে এবং সেটার মান হচ্ছে 57.34 কিলো জুল। ঠিক আছে? 1 মোলের ক্ষেত্রে। আচ্ছা, আমরা এখন দেখব হচ্ছে সকল তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের মধ্যে যে বিক্রিয়া হয় প্রশমন বিক্রিয়া, সেই বিক্রিয়ায় উৎপন্ন তাপের মান সবসময় ধ্রুবক। এখন ধ্রুবক কেন? সকল তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন তাপের মান ধ্রুবক কেন? তো একটু খেয়াল করো, দেখো এই দুইটা পয়েন্ট খেয়াল করো। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয়ে যাবে। সম্পূর্ণ আয়নিত হয়ে যাবে মানে কি? যেমন দেখো এই যে এই ক্ষারটা বা এই অ্যাসিডটা, এই দুইটা অ্যাসিড বা ক্ষার, এখানে যে দুইটা অ্যাসিড ক্ষারের কথা লেখা আছে দুইটাই হচ্ছে তীব্র ক্ষার এবং তীব্র অ্যাসিড। এখন দ্রবণে যখন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিবা, ধরো তুমি যদি 100টি সোডিয়াম হাইড্রোক্সাইডের অণু নিয়ে থাকো তাহলে 100টি অণুই বিয়োজিত হয়ে সোডিয়াম প্লাস এবং OH মাইনাসে পরিণত হবে, অর্থাৎ সম্পূর্ণ অণুটাই বিয়োজিত হয়ে যাবে। আর অ্যাসিডের ক্ষেত্রেও যদি আমি তীব্র অ্যাসিড নেই তাহলে তীব্র অ্যাসিডের বৈশিষ্ট্য কি? সেও সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে যাবে, অর্থাৎ তার 100% অণুই বিয়োজিত হয়ে যাবে, অর্থাৎ অণু আকারে থাকবে এরকম হবে না।
কাদের ক্ষেত্রে হবে? যারা হচ্ছে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার। দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের সম্পূর্ণ তারা আয়নিত অবস্থায় থাকে না। অর্থাৎ দ্রবণে যদি কোনো একটা দুর্বল অ্যাসিড নিয়ে থাকো, যেমন ধরো আমি দুর্বল একটা অ্যাসিডের কথা বলতে পারি CH3COOH, এটার নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। এই যে এই জৈব অ্যাসিড, যে অ্যাসিডগুলো জৈব অ্যাসিড, তারা হচ্ছে মূলত দুর্বল অ্যাসিড। তো জৈব অ্যাসিডগুলো যদি পানিতে দ্রবণে নেওয়া হয়, তো দ্রবণে নেওয়া হলে এরা যখন বিক্রিয়া করবে পানিতে বা আয়নিত হবে, তখন তারা সম্পূর্ণ আয়নিত হবে না, তারা আংশিকভাবে আয়নিত হবে। আংশিক আয়নিত হবে মানে কি? তার 100টা অণু যদি আমি নিয়ে থাকি CH3COOH এর, তাহলে 100টা অণুই বিয়োজিত হবে না, কিছু সংখ্যক অণু বিয়োজিত হবে, আর বেশি সংখ্যক অণুই অণু আকারে অবিকৃত অবস্থায় থেকে যাবে। অর্থাৎ CH3COOH এই ফরম্যাটেই থেকে যাবে বেশিরভাগ অণু, আর আয়নিত হবে খুব কম সংখ্যক অণু। ধরো 5% কি 10% আয়নিত হবে, আর বাকি বেশিরভাগ অণুই অণু আকারে থেকে যাবে। তখন কি হবে? এদের মধ্যে একটা উভমুখী বিক্রিয়া হবে। আর এই বিক্রিয়াগুলো, যেগুলো তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়া, তাদের মধ্যে একমুখী বিক্রিয়া হবে। এদের মধ্যে উভমুখী বিক্রিয়া হবে কেন? কারণ কি, দেখো, এরা যখন আয়নিত হয় তখন তারা কিন্তু আয়ন অবস্থায় থাকতে চায় না, তারা আবার অণু আকারে চলে আসতে চায়। এর জন্য পিছনের দিকের বিক্রিয়াটা হবে। ক্লিয়ার জিনিসটা? মানে আমি বলতে যাচ্ছি, এই যে অ্যাসিডটা আমি নিলাম, এই অ্যাসিডটা যখন আয়নিত হবে, তখন আয়নিত অবস্থায় যেহেতু এটা দুর্বল অ্যাসিড, যেহেতু এই অ্যাসিডটা দুর্বল অ্যাসিড, এর জন্য দ্রবণে সে উভমুখী বিক্রিয়া করবে। উভমুখী বিক্রিয়া কেন করবে? কারণ সে আয়নিত অবস্থায় থাকতে চায় না, এই আয়নগুলো আবার পুনরায় অণু তৈরি করে ফেলতে চায়। এর জন্য এইটা ভাঙতে চায়, আবার এইটা পুনরায় অণু আকারে চলে যেতে চায়। এর জন্য এদের মধ্যে একটা সাম্যাবস্থা বিরাজ করে, বা একটা উভমুখী বিক্রিয়া এদের মধ্যে তৈরি হয়। কিন্তু যারা তীব্র অ্যাসিড, তাদের ক্ষেত্রে কি হয়? তীব্র অ্যাসিডগুলা শুধুমাত্র একদিকে বিক্রিয়া করে, পিছনের দিকে বিক্রিয়া করে না। কেন? কারণ তারা এই ফরম্যাটে থাকতে চায়, অর্থাৎ তারা আয়নিত অবস্থায় থাকতে চায়, তাদের পিছনের দিকে আসার প্রবণতা নাই। কাদের ক্ষেত্রে? তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে। আর দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের ক্ষেত্রে তাদের পিছনের দিকে আসার প্রবণতা আছে। এর জন্য এই বিক্রিয়াটা উভমুখী হয়, আর এই বিক্রিয়াটা একমুখী হয়। আচ্ছা, এখন এই দুইটাকে যখন আমরা দ্রবণে যোগ করব, অর্থাৎ তাদের মধ্যে যখন বিক্রিয়া করব, তখন প্রকৃত বিক্রিয়াটা হচ্ছে এইটা। দেখো, এইটা ভেঙে H+ এবং Cl- তৈরি করলো, এইটা ভেঙে সোডিয়াম প্লাস এবং OH- তৈরি করলো। এখন যখন এই দুইটা দ্রবণে আমরা একসাথে মিশ্রিত করব, তখন তাদের মধ্যে প্রকৃত যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা কি? যে H+, AH+, Cl-, সোডিয়াম প্লাস OH-, এইগুলোই তো আমি নিলাম। তো এদের মধ্যে যখন বিক্রিয়া হবে, তখন কি আমরা জানি, এই প্লাস এই মাইনাসের সাথে যুক্ত হবে, লবণ উৎপন্ন করবে, সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হবে, এবং H+ OH- সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? পানি তৈরি করবে। এখন খেয়াল করো, এই যে সোডিয়াম ক্লোরাইড যে লবণটা উৎপন্ন হবে, সেটা আবার আমরা জানি দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয়ে যাবে। কারণ কি, যত লবণ আছে, যেই লবণে উৎপন্ন হোক, সেটা সম্পূর্ণ আয়নিত হবে যদি সেটা দ্রবণে যায়। মানে যদি সেটা দ্রবণে দ্রবীভূত হয় সেই লবণটা, তাহলে সেটা সম্পূর্ণ আয়নিত হবে। যে কোনো লবণ যদি সেটা দ্রবীভূত হয়, তাহলে সেটা সম্পূর্ণ আয়নিত হবে। অর্থাৎ তার পূর্বে তারা আয়নিত অবস্থায় ছিল, বিক্রিয়ার পূর্বে, এবং বিক্রিয়ার পরেও কিন্তু তারা আয়নিত অবস্থায় আছে। কেন? কারণ বিক্রিয়ায় পরে যে সোডিয়াম ক্লোরাইড লবণটা, সেটা আমরা জানি দ্রবণে দ্রবীভূত হয়, আর দ্রবণে দ্রবীভূত হয় এরকম যত লবণ আছে, তারা সম্পূর্ণ অ্যাসিড এবং ক্ষারের মতো এরকম আয়নিত হয়ে যায়। অর্থাৎ তারা সোডিয়াম ক্লোরাইড একসাথে থাকে না, দ্রবণে তারা আবার পৃথক হয়ে যায় লবণ উৎপন্ন করার পরে। তার মানে দেখো, যেহেতু তারা পূর্বেও আয়নিত অবস্থায় ছিল এই লবণের আয়নগুলা, এবং পরেও আয়নিত অবস্থায় আছে, তার মানে তাদের মধ্যে আলটিমেটলি কোনো বিক্রিয়া আসলে হয় নাই। হয়েছে কার কার মধ্যে? H+ এবং OH- এর মধ্যে। দেখো, H+ আর OH- এই দুইটা বিক্রিয়ার ফলে তৈরি হচ্ছে কি? পানি, যেটা লিকুইড অবস্থায় আছে। তার মানে এদের মধ্যে, অর্থাৎ এই অ্যাসিড এবং ক্ষারের মধ্যে প্রকৃত বিক্রিয়ার মধ্যে মূলত বিক্রিয়াটা কারা কারা করতেছে? বিক্রিয়া করতেছে H+ এবং কি OH-। সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করে নাই, কারণ সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস বিক্রিয়ার পূর্বেও যেরকম ছিল, বিক্রিয়ার পরেও সেরকম। তার মানে তাদের মধ্যে কোনো বিক্রিয়া হয় নাই। বিক্রিয়াটা অ্যাকচুয়ালি হয়েছে H+ এবং OH- মধ্যে। H+ এবং OH- মিলে কি তৈরি করতেছে? পানি। আর আমরা জানি সকল বিক্রিয়ায় পানি উৎপন্ন হবেই। এর জন্য
যত তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়া আছে সব তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ার মধ্যে মূলত এই বিক্রিয়াটাই হয়, এই বিক্রিয়াটাই সংঘটিত হয়। এর জন্য এই বিক্রিয়ায় যে তাপের পরিবর্তনটা ঘটে সেটাই হচ্ছে এই মূল বিক্রিয়ার তাপের পরিবর্তনের মান বা ডেলএইচ এর মান। ক্লিয়ার? তার মানে এই বিক্রিয়ায় যে পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটাই যেহেতু সম্পূর্ণ প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন তাপের সমান, বা অ্যাকচুয়ালি এই তাপটাই সম্পূর্ণ প্রশমন বিক্রিয়ার তাপকে রিপ্রেজেন্ট করতেছে, এর জন্যই সকল প্রশমন বিক্রিয়া যেহেতু এই বিক্রিয়াটাই হবে, এর জন্য সকল প্রশমন বিক্রিয়ায় এই তাপটাই উৎপন্ন হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দুজন বিজ্ঞানীর দুটো সূত্র দেখব। প্রথম সূত্রটা হচ্ছে ল্যাভোইসিয়া এবং ল্যাপ্লাসের সূত্র। আরেকটা সূত্র দেখবো একটু পরে, এটা হচ্ছে হেসের সূত্র। তো প্রথমে দেখো ল্যাভোইসিয়া এবং ল্যাপ্লাস দুজন কিন্তু আলাদা বিজ্ঞানী, দুজনের একই সূত্র, মানে দুজনে মিলে একটা সূত্র। সূত্রটা হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ তাপের পরিবর্তন হয় ওই বিক্রিয়াটি যদি বিপরীত দিকে সংঘটিত হয় তাহলে ওই একই পরিমাণ তাপ উৎপন্ন হবে, তবে চিহ্নটা হবে বিপরীত। কীরকম? যেমন দেখো এই বিক্রিয়ায় কপার এবং অক্সিজেন বিক্রিয়া করে কপার অক্সাইড তৈরি করতেছে। তো এই বিক্রিয়াটি কি সংযোজন বিক্রিয়া না? যেহেতু এই বিক্রিয়াটা সংযোজন বিক্রিয়া, তাহলে সংযোজন বিক্রিয়ায় সাধারণত সব ক্ষেত্রেই দু একটা ব্যতিক্রম ছাড়া তাপ উৎপন্ন হয়, এবং এই বিক্রিয়ায় যেহেতু তাপ উৎপন্ন হয় এর জন্য ডেলএইচটা হচ্ছে -157 কিলোজুল পার মোল। এবং এই বিক্রিয়াটা যদি আমি উল্টাভাবে করি, অর্থাৎ কপার অক্সাইডটাকে বিয়োজিত করি, বিয়োজিত করলে একই জিনিস তৈরি হবে, কপার এবং অক্সিজেন, তাহলে যে তাপের পরিবর্তন হবে তাপের পরিবর্তনের মানটা একই থাকবে, শুধু চিহ্নটা বিপরীত হবে। মানটা 157ই থাকবে, আগের চিহ্নটা ছিল মাইনাস আর এখনকার চিহ্নটা হচ্ছে প্লাস। তার মানে একটা বিক্রিয়া সামনের দিকে ঘটলে যদি সেটা তাপ উৎপাদী হয়, তাহলে ওই বিক্রিয়াটাই যদি আমি পিছনের দিকে ঘটাই তাহলে ওই বিক্রিয়াটা হবে তাপহারী, বা সামনের দিকে যদি তাপহারী হয় তাহলে পিছনের দিকেটা হবে কি তাপ উৎপাদী। অর্থাৎ একই বিক্রিয়া যদি সামনের দিকে যেটা ঘটবে ওটা যদি পিছনের দিকে ঘটাই তাহলে বিক্রিয়ার তাপের মান একই থাকবে, শুধু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এটি হচ্ছে ল্যাভোইসিয়া এবং ল্যাপ্লাসের সূত্র। এখন দেখবো আমরা হচ্ছে হেসের সূত্র। তো হেসের সূত্রটা কীরকম দেখো, যদি কোনো বিক্রিয়ার প্রারম্ভিক এবং শেষ অবস্থা, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদ, প্রারম্ভিক অবস্থা বলতে বিক্রিয়ক আর শেষ অবস্থা বলতে উৎপাদ, এই দুইটা যদি একই থাকে কোনো বিক্রিয়ার, তাহলে বিক্রিয়াটা এক ধাপে হোক আর একাধিক ধাপে হোক, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ এক ধাপে তৈরি হোক আর একাধিক ধাপেই তৈরি হোক না কেন, যদি বিক্রিয়ক উৎপাদের একই থাকে, বিক্রিয়ক এবং উৎপাদ যদি একই থাকে তাহলে বিক্রিয়ার যে তাপের মান সেটা সবসময় সমান থাকবে। কীরকম দেখো, ধরো এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক প্রারম্ভিক অবস্থা, এটা হচ্ছে উৎপাদ, এটা হচ্ছে শেষ অবস্থা। তো এখন বিক্রিয়ক থেকে উৎপাদে আমরা দুইভাবে যেতে পারি। একটা হচ্ছে সরাসরি বিক্রিয়ক থেকে উৎপাদে গেলাম, এটা হচ্ছে একটা ধাপ, এক ধাপে করলাম। আর আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে দুই ধাপে। কীরকম? এ থেকে ধরো আমি বিতে গেলাম, এটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট স্টেট, মানে মধ্যবর্তী একটা অবস্থা আর কি, অন্য একটা উৎপাদ তৈরি হলো। সেই বি থেকে যদি আমার আরেকটা আবার সি তৈরি করি আমরা, তাহলে এই এ থেকে বি এর জন্য, এ থেকে বিতে যাওয়ার জন্য তাপের যে পরিবর্তন ধরো সেটা ΔH2, আর বি থেকে সিতে যাওয়ার জন্য তাপের যে পরিবর্তন ধরলাম সেটা ΔH3। আর সরাসরি যদি আমি এ থেকে সিতে যাই তাহলে সেই যে তাপের পরিবর্তন হবে সেটা হচ্ছে ΔH1। তাহলে এই হেসের সূত্রটা হচ্ছে যে আমি এক ধাপে করি আর দুই ধাপে করি, বিক্রিয়ায় তাপের পরিবর্তন সমান হবে, অর্থাৎ ΔH1 যা হবে এই ΔH2 এবং ΔH3 এর যোগফল একই আসবে। অর্থাৎ ধরো যদি এমন হয় যে এ থেকে বিতে যাওয়ার জন্য 10 জুল তাপ উৎপন্ন হলো, আবার বি থেকে সিতে যাওয়ার জন্য 10 জুল তাপ উৎপন্ন হলো, তাহলে এইভাবে সরাসরি আসতে গেলে কত জুল তাপ উৎপন্ন হবে? 20 জুল। অর্থাৎ ΔH1 যেটা এটা হবে 20 জুল। অর্থাৎ আমি বিক্রিয়া এক ধাপে করি আর ঘুরে ঘুরে যত ধাপেই করি না কেন বিক্রিয়া তাপের পরিবর্তন সবসময় একই থাকবে। এটাই হচ্ছে হেসের সূত্র। তো হেসের সূত্রের একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখি আমরা। যেমন দেখো, আমরা কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করি, পরে কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড। তো এই বিক্রিয়ায় যে ΔH এর মানটা সেটা হচ্ছে 393.5 কিলোজুল মাইনাস। তো এখন এই বিক্রিয়াটা এইভাবে না করে যদি আমরা অন্যভাবে করি, দুই ধাপে করি। কীরকম? প্রথমে কার্বনকে আমরা অল্প পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করব,
তো কার্বনকে যদি আমরা অল্প পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই তাহলে প্রথমে তৈরি হবে কার্বন মনোক্সাইড, প্রথমে কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না। কার্বনকে যদি আমরা অনেক বেশি অক্সিজেনের সাথে পোড়াই তাহলে সরাসরি কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, কিন্তু যদি কার্বনকে আমরা অল্প পরিমাণ অক্সিজেনে পোড়াই তাহলে প্রথমে তৈরি হবে কার্বন মনোক্সাইড। তো এই বিক্রিয়া ΔH এর মান হচ্ছে -110.5 কিলোজুল পার মোল। আর এই কার্বন মনোক্সাইডকে দেন আবার যদি আমরা আরও কিছু পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই তাহলে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো কার্বন অক্সিজেন শেষে কি তৈরি হলো? কার্বন ডাইঅক্সাইড। তুমি যদি এই বিক্রিয়া দুইটাকে যোগ করো তাহলে খেয়াল করো দেখো কি আসে। এই দুইটা বিক্রিয়াকে যোগ করলে আমরা যদি যোগ করি তাহলে দেখো প্রারম্ভিক এবং শেষ অবস্থা একই থাকে কিনা। এই কার্বন আমরা লিখলাম কার্বন প্লাস হাফ মোল অক্সিজেন যোগ করলে কয় মোল অক্সিজেন হবে? 1 মোল অক্সিজেন 1 মোল। এবং দেখো এই যে কার্বন মনোক্সাইড, ডান পাশে আবার কার্বন মনোক্সাইড আছে না, তাহলে এই কার্বন মনোক্সাইড আমরা কাটা দিতে পারি, তাহলে ডান পাশে কি থাকতেছে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো 2 ধাপে বিক্রিয়া করার পরেও আমাদের প্রাথমিক অবস্থা এবং শেষ অবস্থা কিন্তু একই আছে। তাহলে প্রাথমিক অবস্থা এবং শেষ অবস্থা যদি একই থাকে তাহলে হেসের সূত্র অনুযায়ী এই বিক্রিয়া তাপের পরিবর্তন একই হওয়া উচিত। তাহলে এই দুইটা বিক্রিয়াকে যেহেতু আমরা যোগ করছি তাহলে এই বিক্রিয়ায় যে নিট তাপ উৎপন্ন হবে সেটা কি? এই দুইটা বিক্রিয়া তাপের পরিবর্তনের যোগফলের সমান। তাহলে এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে তাপের পরিবর্তন কত আসবে? ΔH ইকুয়াল টু এই দুইটা যোগ করলে কিন্তু দেখো 393.5 কিলোজুল পার মোল আসবে। অর্থাৎ সেই এক ধাপে যে পরিমাণ তাপ উৎপন্ন হতো 2 ধাপে বিক্রিয়া করলে যোগফল সেই একই, অর্থাৎ 393.5 কিলোজুল। অর্থাৎ বিক্রিয়া এক ধাপে হোক আর একাধিক ধাপে হোক বিক্রিয়া তাপের পরিবর্তন অলওয়েজ কনস্ট্যান্ট একই থাকবে, যদি কি না প্রারম্ভিক এবং শেষ অবস্থা একই থাকে। কিন্তু শর্ত হচ্ছে প্রারম্ভিক এবং শেষ অবস্থা এক থাকতে হবে। যদি প্রারম্ভিক আর শেষ অবস্থা এক না থাকে তাহলে বিক্রিয়া তাপের পরিবর্তন কিন্তু সমান হবে না। শর্ত হচ্ছে প্রারম্ভিক এবং শেষ অবস্থা একই থাকতে হবে। আচ্ছা, এবার আমরা দেখব বন্ধন শক্তি কি জিনিস। হ্যাঁ, বন্ধন শক্তি বা ইংরেজিতে বলে বন্ড এনার্জি। তো বন্ধন শক্তির সংজ্ঞাটা একটু ভালো করে খেয়াল করি আমরা। এখানে অনেকগুলো পয়েন্ট খেয়াল করার বিষয় আছে। যে বন্ধন শক্তি হিসাব করার ক্ষেত্রে দেখো লেখা আছে গ্যাসীয় অবস্থায়, অর্থাৎ তুমি যার বন্ধন শক্তি হিসাব করবা তাকে তোমাকে গ্যাসীয় অবস্থায় নিয়ে চিন্তা করতে হবে। গ্যাসীয় অবস্থায়, কঠিন অবস্থায়ও না তরল অবস্থায়ও না, গ্যাসীয় অবস্থায় কোনো পদার্থের 1 মোল অণু, অর্থাৎ কোনো একটা পদার্থের 1 মোল অণু নিব, গ্যাসীয় অবস্থায় নিব। তারপর 1 মোল অণুর মধ্যে যে পরমাণুগুলো আছে, যে দুটি পরমাণু থাকবে সেই দুটি পরমাণুর মধ্যস্থ একই প্রকার 1 মোল বন্ধন ভেঙে, একই প্রকার 1 মোল বন্ধন কেন বলা হচ্ছে একটু খেয়াল করো। দেখো যেমন এই যে এইখানে H2 মানে হচ্ছে হাইড্রোজেনের 1 মোল অণু। তো এই হাইড্রোজেনের 1 মোল অণু কী অবস্থায় নিয়েছি? গ্যাসীয় অবস্থায় নিয়েছি। গ্যাসীয় অবস্থা থেকে ভেঙে এটাকে আমরা আলাদা করে ফেলবো, অর্থাৎ দুইটা হাইড্রোজেনকে আলাদা করে ফেলবো। অর্থাৎ গ্যাসীয় অবস্থায় কোনো পদার্থের 1 মোল অণু নিব, তারপরে নির্দিষ্ট দুটি পরমাণু, এই যে নির্দিষ্ট দুটি পরমাণু এদের মধ্যস্থ একই প্রকার বন্ধন। একই প্রকার বন্ধন বলতে সমযোজী বন্ধন হলে সমযোজী বন্ধন, আয়নিক হলে আয়নিক বন্ধন, এরকম আর কি। একই প্রকার 1 মোল বন্ধন ভেঙে এদেরকে কিসে পরিণত করব? মুক্ত পরমাণু বা মূলকে পরিণত করব। যেমন দেখো এখানে হাইড্রোজেনের মধ্যকার যে বন্ধনটা আছে, এই বন্ধনের মধ্যে কয়টা ইলেকট্রন আছে আমরা জানি? এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, এই হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন আছে। এখন যখন এদের মধ্যকার বন্ধন আমরা ভেঙে ফেলবো, ভেঙে এদেরকে মুক্ত পরমাণু বা মূলকে পরিণত করব, তখন এই ইলেকট্রনটা তার কাছে চলে যাবে, যার ইলেকট্রন তার কাছে চলে যাবে, এই ইলেকট্রনটা তার কাছে চলে যাবে, অর্থাৎ এই ইলেকট্রনটা এসে হবে তার কাছে, এই ইলেকট্রনটা চলে যাবে তার কাছে, অর্থাৎ হাইড্রোজেনে পরিণত হবে, দুইটা হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে। তো এরকম 1 মোল অণু ভেঙে 1 মোল অণুর মধ্যে কয় মোল বন্ধন থাকবে? 1 মোল বন্ধন থাকবে। যেহেতু আমরা অণু নিছি 1 মোল, তাহলে বন্ধন সংখ্যাও কয় মোল? 1 মোল। তো 1 মোল অণুর মধ্যেকার 1 মোল বন্ধন ভেঙে এদেরকে মুক্ত পরমাণুতে পরিণত করব। এই যে মুক্ত পরমাণু পরিণত করব। এই পরিণত করার জন্য যে পরিমাণ তাপের পরিবর্তন হবে বা যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে সেই শক্তিটাকে আমরা বলবো ওই বন্ধনের, অর্থাৎ এই বন্ধনের বন্ধন শক্তি। তাহলে H বন্ধনের বন্ধন শক্তি কত? 435.5 কিলোজুল পার মোল। অর্থাৎ 1 মোল H বন্ধন ভেঙে H আলাদা করতে যে পরিমাণ শক্তি লাগবে সেটা হচ্ছে 435.5 কিলোজুল। আবার এই প্রসেসটা যদি উল্টা হয় তাহলে হেসের সূত্র অনুযায়ী চিন্তা করো, ল্যাবোইসের সূত্র অনুযায়ী চিন্তা করো, এই হাইড্রোজেন আর হাইড্রোজেন
দুইটা মুক্ত পরমাণু গ্যাসীয় অবস্থায় 1 মোল গ্যাসীয় পরমাণু যুক্ত হয়ে এই 1 মোল গ্যাসীয় অণু তৈরি করলে কত মোল তাপ উৎপন্ন হবে? 435.5 কিলোজুল তাপই উৎপন্ন হবে। অর্থাৎ কোনো একটা বন্ধন ভেঙে ফেলতে যে পরিমাণ শক্তি লাগে, যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়, ওই বন্ধনটা গড়লেও একই পরিমাণ শক্তি উৎপন্ন হবে। এখন এটা হচ্ছে গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে নিতে হবে। প্রথম কথা, কয় মোল নিতে হবে? 1 মোল। ভেঙে আমরা 1 মোল গ্যাসীয় পরমাণু তৈরি করতে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটাই হচ্ছে ওই বন্ধনের বন্ধন শক্তি, যে পরিমাণ তাপের প্রয়োজন হবে। আচ্ছা, এখন যদি 2 বা ততোধিক সমযোজী বন্ধন থাকে, অর্থাৎ এখানে যেমন একটা সমযোজী বন্ধন আছে, কিন্তু এমন যৌগ তো আছেই যেগুলোর মধ্যে একাধিক সমযোজী বন্ধন আছে। তো একাধিক সমযোজী বন্ধনওয়ালা যেমন একটা যৌগ আমরা দেখতে পাচ্ছি পানির মধ্যে এখানে একাধিক সমযোজী বন্ধন আছে, এবং একাধিক সমযোজী বন্ধন যে আছে তার আবার একই প্রকার মানে কীরকম? এই বন্ধনটা OH এর মধ্যকার বন্ধন, আবার এই বন্ধনটাও কার মধ্যকার বন্ধন? OH এর মধ্যকার বন্ধন। অর্থাৎ একই প্রকার যদি দুইটা বন্ধন বা তার বেশি বন্ধন থাকে কোনো যৌগের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে এই যৌগের মধ্যে OH এর বন্ধন শক্তি আমরা কিভাবে বের করব? বের করার নিয়ম হচ্ছে, খেয়াল করো, প্রথমে আমরা এই পানির গ্যাসীয় অবস্থা নিলাম, 1 মোল পানি নিলাম। 1 মোল পানি ভাঙলে কি হবে? প্রথমে আমরা এই H এবং এই OH এর মধ্যকার এই বন্ধনটা ভাঙবো। তাহলে এই বন্ধনটা ভাঙলে কি হবে? এইখান থেকে একটা ইলেকট্রন হাইড্রোজেনের কাছে চলে আসবে, আর আরেকটা ইলেকট্রন অক্সিজেনের কাছে চলে যাবে। অর্থাৎ H গ্যাসীয় পরমাণু তৈরি হবে আর OH মূলক তৈরি হবে। এই যে এখানে কিন্তু মূলকের কথাও বলা আছে, যে মূলক, এটা কিন্তু OH মূলক। তাহলে কতটুকু তাপ দেওয়া লাগছে আমাদের? 503 কিলোজুল পার মোল। অর্থাৎ 1 মোল পানি ভেঙে হাইড্রোজেন এবং OH এ পরিণত করতে যে পরিমাণ তাপের পরিবর্তন হয় সেটা হচ্ছে 503 কিলোজুল পার মোল। এখনও কিন্তু একটা বন্ধন আছে, OH বন্ধন। এই OH বন্ধনকে আবার যদি আমরা ভাঙি, তাহলে এইখানে যে 2টা ইলেকট্রন আছে তার একটা ইলেকট্রন চলে আসবে এই অক্সিজেনের কাছে, আর আরেকটা ইলেকট্রন চলে যাবে হাইড্রোজেনের কাছে। তাহলে অক্সিজেনের কাছে 2টা ইলেকট্রন চলে আসবে আর হাইড্রোজেনের কাছে একটা ইলেকট্রন চলে যাবে। গ্যাসীয় অবস্থায় এটাকে যদি আমরা ভাঙি, 1 মোল মূলককে ভেঙে তাদের পরমাণুতে পরিণত করি, তাহলে কি পরিমাণ তাপ দেওয়া লাগতেছে? 422 কিলোজুল পার মোল। এখন এই যে এইখানে যে 2টা বন্ধন ভাঙলাম, প্রথম বন্ধনটা ভাঙতে এত কিলোজুল তাপ লাগলো, পরবর্তী বন্ধনটা ভাঙলে এত কিলোজুল তাপ লাগলো। তাহলে আমরা যদি বলি যে পানির ভিতরে OH এর বন্ধন শক্তিটা কত, তাহলে আমরা কি বলবো? যেহেতু এখানে 2টা শক্তি পাওয়া যাচ্ছে 2 রকম, কারণ কি দেখো, প্রথমে তুমি এইটা ভাঙছো, 2 রকম শক্তি কেন লাগলো একটু বুঝো। আমরা তো একই বন্ধন ভাঙলাম, প্রথম ক্ষেত্রে OH এর মধ্যকার বন্ধন ভাঙলাম, পরেও তো OH এর মধ্যকার বন্ধনই ভাঙলাম, তাহলে 2 ক্ষেত্রে সমান তাপ কেন লাগলো না, ভিন্ন তাপ কেন লাগলো? এটার কারণ হচ্ছে, প্রথম ক্ষেত্রে তুমি যখন ভাঙলা তখন যা উৎপাদ তৈরি হয়েছে, পরের ক্ষেত্রে কি একই উৎপাদ তৈরি হয়েছে? তাহলে কি ΔH এর মান 1 থাকবে না ভিন্ন হবে? ভিন্ন হবে, কারণ প্রথমে তুমি পানি ভাঙছো, পানি ভেঙে তৈরি করছো H এবং OH, আর পরে OH ভাঙছো, O এবং H তৈরি হয়েছে। তাহলে যেহেতু উৎপাদ সেম না, তাহলে নিশ্চয়ই এদের ΔH কি হবে না? সেম হবে না। এখন তাহলে আমরা OH এর মধ্যকার বন্ধন শক্তি যদি বের করতে চাই, তাহলে কিভাবে বের করব? এখানে তো 2টা মান আসছে, একই মান যদি আসতো তাহলে আমরা বলতাম, হ্যাঁ, যদি এরকম আসতো যে 2টাই 503, তাহলে আমরা বলতাম OH এর বন্ধন শক্তি 503। কিন্তু যেহেতু 2টা 2 রকম আসছে, তাহলে আমরা কি করব? গড় নিব। 2টা 2 রকম আসলে আমরা এদের গড় নিব। তাহলে গড় বন্ধন শক্তি কিভাবে হিসাব করব আমরা? গড় বন্ধন শক্তি হিসাব করার নিয়ম কি? 2টা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দিব। অর্থাৎ এই পানির অণুতে OH এর বন্ধন শক্তি, OH এর গড় বন্ধন শক্তি ইকুয়ালস টু কি আসবে? 503 প্লাস 422 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত আসে? ক্যালকুলেট করলেই আমরা পেয়ে যাব এইটা কত কিলোজুল পার মোল সেটা। তাই OH এর গড় বন্ধন শক্তি হবে 462.5 কিলোজুল পার মোল। তাহলে যখন এরকম একাধিক বন্ধন থাকবে, একাধিক একই প্রকার বন্ধন থাকবে, তখন আমরা এরকম প্রথমে ভাঙবো, তারপরে একটা মূলক পাবো, একটা পরমাণু পাবো, সেই মূলককে আবার ভাঙবো, আবার 2টা পরমাণু পাবো। এরকম প্রত্যেকটা বন্ধন একটা একটা করে ভাঙবো। এখানে যতগুলো বন্ধন থাকবে সবগুলা বন্ধন একটা একটা করে ভাঙবো। ভাঙার ফলে যে তাপের মানগুলো আমরা পাবো, সবগুলা তাপের মানকে আমরা গড় নিব। গড় নিলেই তাহলে ওই বন্ধনের গড় বন্ধন শক্তি বের হয়ে যাবে। এখন ধরো আরেকটা উদাহরণ দেই, যেমন ধরো
যদি এরকম থাকে যে এখানে যেমন 2টা আছে, তো এরকম থাকতে পারে যে 3টা বা 4টা থাকতে পারে। কীরকম? যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা জানি অ্যামোনিয়াতে একই প্রকারের কয়টা বন্ধন আছে? 3টা বন্ধন আছে। তাহলে এই ক্ষেত্রে প্রথমে কি করতে হবে? প্রথমে ভেঙে H পরমাণু প্লাস NH এরকম বানাইতে হবে। তারপরে কি করতে হবে? আবার NH, এটাকে আবার ভাঙবো আমরা। এটাকে ভাঙলে কি পাওয়া যাবে? এটাকে ভাঙলে ধরো এই বন্ধনটা ভাঙলাম, তাহলে H প্লাস এরকম, তারপরে আবার NH, এই বন্ধনটা আবার ভাঙবো। এই বন্ধনটা ভাঙলে কি হবে? N প্লাস H। তাহলে এই ক্ষেত্রে যে পরিমাণ তাপের পরিবর্তন হবে সেটা যদি আমরা নাম ধরলাম X, সাপোজ নাম দিলাম X কিলো জোল পার মোল। এই ক্ষেত্রে তাপের পরিবর্তন ধরো Y কিলো জোল পার মোল। এই ক্ষেত্রে তাপের পরিবর্তন ধরো Z কিলো জোল পার মোল। তাহলে আমরা যদি বলি অ্যামোনিয়াতে NH এর গড় বন্ধন শক্তি কত হবে? X প্লাস Y প্লাস Z ডিভাইডেড বাই 3। তাহলে একইভাবে তোমরা যদি চিন্তা করো যে CH4, এটাতে কয়টা বন্ধন আছে? 4টা বন্ধন আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই প্রসেসে প্রথমে একটা বন্ধন ভাঙতে হবে, পরে আরেকটা বন্ধন ভাঙতে হবে, পরে আরেকটা বন্ধন ভাঙতে হবে, পরে আরেকটা বন্ধন ভাঙতে হবে। এরকম 4টা বন্ধন ভাঙতে ধরো তোমার শক্তি লাগলো যথাক্রমে A B C A D, এই পরিমাণ। ধরো 4 ধাপে 4টা শক্তি লাগলো, তাহলে CH এর গড় বন্ধন শক্তি আসবে এই 4টা যোগফল ডিভাইডেড বাই 4। এরকমভাবে একই প্রকারের একাধিক বন্ধন যদি থাকে কোনো একটা যৌগে, সেগুলার প্রত্যেকটার বন্ধন ভাঙার জন্য যেই আলাদা আলাদা তাপের পরিবর্তন হবে বা শক্তি লাগবে, সেই শক্তিগুলোকে যোগ করে আমরা যদি গড় নেই, তাহলেই আমরা ওই সংশ্লিষ্ট বন্ধনের বন্ধন শক্তি পেয়ে যাব। এখন কথা হচ্ছে, যদি একই প্রকার না থাকে, অর্থাৎ একটা বন্ধন যদি আরেক আলাদা হয়, একটা বন্ধন যদি আলাদা হয়, মানে একটা বন্ধন CCl নিলাম, তাহলে কি করতে হবে? এই ব্যাপারটা আমাদের এসএসসি সিলেবাসে আলোচনা নাই, সুতরাং এটা নিয়ে আমরা আলোচনা করবো না, এটা আরেকটু জটিল, সেটা তোমরা এসএসসি সিলেবাসে শিখবা।